কিছুটা বুঝে থাকি তাহলে বলতে পারি আজকে মামলাটা শুনানি হবে না। আজকে মামলাটা হিয়ারিং হবে না, কোনো না কোনো পক্ষ টাইম নেবেই, অবশ্য নেওয়াটা স্বাভাবিক। কারণ হচ্ছে ফার্স্ট থিং যে এভিডেভিটটা মানে ছোট দুপাতা চিরকুট একটা এসএসসির পক্ষ থেকে দেওয়া হয়েছে, ওটা একটা বেকার। কারণ তা কোত্থেকে আসলো নাম্বার, কি আসলো বলেছে সিবিআই রিপোর্ট। সিবিআই রিপোর্ট হিসাবে এই নাম্বার থাকে, তাহলে কোর্টে যে মামলাটা ছিল কোর্টে অনেক কথা বললো, সেই হিসাবে কেন নেই? ওএমআরগুলো কোথায়? ওএমআর না থাকলে যোগ্য অযোগ্য বাছা ইম্পসিবল ব্যাপার। বেসিক্যালি এসএসসি টাইম কিল করার জন্য এটা করেছে, যাতে অযোগ্যরা চাকরিতে টিকে থাকতে পারে, যাতে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরিটা না পায়, তাদের বঞ্চনাটা না আরেকটু বাড়ে, তাদের কষ্টটা আরেকটু বাড়ে। এর পিছনে একটা কারণ আছে যদিও। অযোগ্যদের চাকরি তো এমনি এমনি হয়নি, টাকা খেয়ে হয়েছিল। টাকা খেয়ে চাকরি হওয়ার ফলে তৃণমূল নেতারা টাকা খেয়েছিল, সবাই জানি আমরা। এবার এই চাকরিটা যদি চলে যায় এদেরকে, একটা তৃণমূল নেতাকে এরা ছাড়বে না, পিঠের চামড়া গুটি দেবে। তৃণমূল নেতাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য এসএসসি ঢাল হয়ে দাঁড়িয়েছে, এসএসসি এই নাটকগুলো করছে। এবং একটা সিম্পল জিনিস দেখুন, মানে পুরো হিসাবটা পরিষ্কার ছিল। ওএমআর শিটটা দিয়ে দিক, ওএমআর শিটের হিসাবটা চলে আসুক, যোগ্য অযোগ্য আলাদা হয়ে যেত। করেনি কেন? হাইকোর্টের রায় অনেক কটা প্যারামিটার ছিল, সেই প্যারামিটারগুলো কথা বলেনি কেন? একটা বেকার ফেক বেগ মানে বেসলেস নাম্বার দিয়েছে, যে নাম্বারের সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যেই দেখা যাচ্ছে গতকাল বিধানসভা থেকে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে 1 কোটি হিন্দু শরণার্থীকে আসতে চলেছেন, মানে নিয়ে আসবেন তিনি বাংলায়, বাংলায় এসে কী বলবেন? না, এটা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য নেই। এটা ভারত সরকার ডিসাইড করবে, ভারত সরকার আলটিমেট অথরিটি। আমি এটা দলের সাধারণ কর্মী মাত্র। এটা নিয়ে বেশি মন্তব্য করার আমার সিরিয়াসলি কোনো অধিকার নেই। তবে যারা অত্যাচারিত হচ্ছেন, যারা অত্যাচারিত হয়েছেন, মানে রিলিজিয়াসলি পারসিকিউটেড হচ্ছেন, তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা আছে। সরকার নিশ্চয়ই আগামী দিনে কোনো না কোনো পদক্ষেপ নেবে এটা নিয়ে। খুব খুশি হবেন। দেখুন, এর পিছনে দুর্গত কথা, যেটা একদিনের ব্যাপার না। এই ধরুন, আমাদের নামাজ পড়া হয় রেড রোডে, যখন মুখ্যমন্ত্রী প্রতিবার আসেন, মুখ্যমন্ত্রীর মুখে কালমা শোনা যায়। কি শোনা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কম বুঝি, যেটুকু মানে বুঝলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে দ্যার ইজ অনলি ওয়ান গড অ্যান্ড এক্সেপ্ট আল্লাহ দ্যার ইজ নো আদার গড। মানে ভগবান একজনই বা ঠাকুর একজনই, তিনি হলেন আল্লাহ। মানে অন্য ধর্মের অস্তিত্বকে তিনি অস্বীকার করেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের অন্য কেউ বলেনি। ফিরহাদ হাকিম তারপর কি বললেন? ফিরহাদ হাকিম বললেন, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন। তার পরবর্তীকালে আমাদের মুখ্যমন্ত্রী আবার কি বললেন? বললেন, যারা কাফের, মানে আমি কাফের নয়। কাফের কারা? আমি দেখছিলাম, দেখার পর দেখলাম কাফের মানে হচ্ছে যারা বিধর্মী, যারা ইসলামে বিশ্বাস করে না, তারা কাফের। কাফেরদের সাথে কী ট্রিটমেন্টের করার কথা ইসলাম বলে, সেটা আপনার দর্শকদের জিজ্ঞেস করবো, গুগল করে নিতে। কারণ ওটা নিয়ে আমার বিশেষ মন্তব্য করলে অনেক কন্ট্রোভার্সি আসবে, কন্ট্রোভার্সির দরকার নেই। মুখ্যমন্ত্রী নিজে বলছেন তিনি কাফের নন। ভোটের আগে বলছেন কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে। ফিরহাদ হাকিম বলছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, তিনি দাওয়াতে ইসলাম জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন আল্লাহ ছাড়া কোনো ভগবান নেই। তা আমরা কোথায় আছি? এটা কি পশ্চিমবঙ্গ, না ইসলামিক স্টেটে রূপান্তরিত হচ্ছে? আমাদের মুখ্যমন্ত্রী জবাব দিক এটা। আমরা কি বলি হিন্দু ধর্মতে? আমরা কি বলি? আমরা বলি সর্বধর্ম সম্ভবা, আমরা বলি সর্ব সুখিনা ভবন্তু। সবার শান্তির কথা বলি, সবার সুখের কথা বলি, সব ধর্ম সম্ভব তার কথা বলি। আমাদের মুখ্যমন্ত্রী পড়াচ্ছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাংলা মানে পশ্চিমবঙ্গটা কোন দিকে যাচ্ছে সেটার আঁচ করা উচিত। এবং একটা জাস্ট বার্তা আছে, আমি বাংলাদেশ নিয়ে বিশেষ করে মন্তব্য করবো না, শুধু একটাই বার্তা আছে এই নিয়ে। 1971 বা তার আগে 1947-এ যেসব হিন্দুরা বাংলাদেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন, তারা কেন বাধ্য হয়ে না তারা ভুলে গেছেন। তারা ভুলে গেছেন এখানে তারা বড় সেকুলার হয়েছেন, তারা সেকুলারিজমের কথা বারবার বলেন। তাদের জন্য একটা স্পেশাল লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে বাংলাদেশ। গতকাল আজকে বাংলাদেশে কি হচ্ছে তারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে 1971 এবং 1947-এর সময় বাংলাদেশ থেকে হিন্দুদের কেন চলে আসতে হয়েছিল। আচ্ছা, রাজ্যের অখিলগিরি তার মুখে এর আগেও একাধিকবার রাষ্ট্রপতি নিয়ে মন্তব্যের যে পরিপ্রেক্ষিতে সেই ঘটনা শোনা গেছিল। এবার খোদ মহিলা রেঞ্জ অফিসারকে একটা কটূক্তি ভাষায় আক্রমণ এবং তারপর সুব্রত বক্সির ফোন করা, তারপর তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া, এবং ইতিমধ্যেই তিনি ওই মহিলার কাছে ক্ষমা চাইবেন না, কিন্তু অখিলগিরি আছেন অখিলগিরিতে। কী বলবেন? দেখুন, ডাস্টবিন থেকে ল্যাভেন্ডারের স্মেল বেরোয় না, ডাস্টবিন থেকে দুর্গন্ধই বেরোয়। তৃণমূল কংগ্রেস ডাস্টবিন, সেখান থেকে দুর্গন্ধটাই বেরোচ্ছে, কোয়াইট নর্মাল। অখিলগিরি মানে আমাদের মিস্টার ইউনিভার্স অখিলগিরি, বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ তিনি।
কেন বলছি? কারণ তিনি তো বিভিন্ন জনকে কুৎসিতভাবে আক্রমণ করে তাদের লুকস নিয়ে, আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতিকেও তিনি ছাড়েনি তারা লুকস নিয়ে আক্রমণ করার জন্য। সে অখিল গিরি একজন মহিলা পুলিশ অফিসারকে, ফরেস্ট অফিসারকে থ্রেট দিচ্ছেন, ওপেনলি থ্রেট দিচ্ছেন। এটা দেখে পুলিশের সুমোটো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, পুলিশের অ্যাকশন নেওয়া উচিত ছিল, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। কেন নেয়নি তার উত্তর পুলিশ দিক, ফার্স্ট পুলিশ মন্ত্রী দিক, সেকেন্ড রাজ্য প্রশাসন দিক, থার্ড অখিল গিরির যে পদত্যাগের নাটকটা আপনারা বলছেন, আপনারা কি পদত্যাগপত্রটা দেখেছেন? আমি দেখিনি। তো আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কেউ দেখেছে। তো এই পদত্যাগটা নাটক সাজানো হয়েছে বেসিক্যালি একটা, যাতে এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যায়। অখিল গিরি বলছেন তিনি ক্ষমা চাইবেন না, তৃণমূল কংগ্রেস কোনো স্টেপ নিতে পারবে না তার বিরুদ্ধে, কারণ তৃণমূল কংগ্রেস জানে যে অখিল গিরি কতটা ইম্পর্টেন্ট তৃণমূল কংগ্রেসের জন্য। সুতরাং এই পুরো একটা নাটক চলছে, ওই মানে ক্ষমা, মানে পদত্যাগ, ক্ষমা, এটা একটা ড্রামা। এই ড্রামার থেকে বেশি মাথা ঘামানোর লাভ নেই। বেসিক মানে হোয়াট উই আর ডিমান্ডিং, তিনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন, ইলিগ্যাল অ্যাক্ট করেছেন, তার জন্য তাকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি কিছুক্ষণ আগেই বললাম না, পশ্চিমবঙ্গটা দিনে দিনে ইসলামিক স্টেটে রূপান্তরিত হচ্ছে। এই জন্য রাজ্যের আইনসভার সদস্য একজন বিধায়ক বলতে পারে যে আমরা 70% ওরা 30% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, বলতে পারে, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। হওয়া উচিত ছিল, তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। মানে জঙ্গি কার্যকলাপ থেকে কম কিছু নয়। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলছেন, সেটাও এক্সপেক্টেড নয়। বেসিক্যালি এই হুমায়ুন কবির টবির, এগুলো ফ্রিঞ্জ এলিমেন্ট নয়, এগুলো তৃণমূলের অ্যাসেট। এরাই বেসিক্যালি জঙ্গি। মুর্শিদাবাদ এলাকায় যে ইলিগাল মাদ্রাসাগুলো চলছে, জামাতি ক্যাম্প যেগুলো চলছে, আমার বিশ্বাস হুমায়ুন কবিরের মতো লোকজনের সেখানে যোগাযোগ আছে, এবং তারাও হয়তো হ্যান্ডলারের কাজ করে। এখন বেশ কিছু মামলা সুপ্রিম কোর্টে এই ইস্যু নিয়ে পেন্ডিং আছে, সেগুলোর জন্য অনেক কয়লা চোর এখনও জেলের বাইরে আছে। আশা করব সেই মামলাগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। একটা গরু চোর জেলে আছে, তার পাশের সেলটা খালি আছে কয়লা চোরের জন্য, কয়লা চোরটা ওখানে তাড়াতাড়ি যাবে বলেই আমার বিশ্বাস। এবার কয়লা চোরটা কে পশ্চিমবঙ্গের মানুষ জানে।